হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রয়্যাল এডুকের ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে আমি ক্লাস 7-এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংকের ইংরেজির নতুন একটা মডেল সেট আমি সলভ করব। তো চলো শুরু করি। তো এটা কত নম্বর মডেল সেট দেখো, 11 নম্বর মডেল সেট। স্কুলের নাম হচ্ছে রানী বিনোদ মঞ্জুরি গভট হাই স্কুল, ঠিক আছে, গভট গার্লস হাই স্কুল। তো এখানে সিনটা দেখো আঙ্কেল পজার থেকে দেওয়া হয়েছে, প্রথম সিনটা আঙ্কেল পজারের। সবাই তোমরা স্টোরিটা পড়েছো, এখানটা একটু আমরা পড়ে নিই, তারপরে এর যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা করব। চলো দেখো, বলছে ইউ নেভার স সাচ আ কমোশন আপ অ্যান্ড ডাউন আ হাউস ইন অল ইউর লাইফ অ্যাজ ওয়েন মাই আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু আ জব। বলছে তুমি কখনোই এরকম একটা কমোশন, অর্থাৎ কমোশন কথা মানে হইচই বলতে পারো, আলোড়ন বলতে পারো। বলছে একটা আহ, বাড়ির ভিতরে এই ধরনের হইচই তুমি সারা জীবনে কখনো দেখোনি, যে সময়টাই কিনা আঙ্কেল পজার যখন ঠিক করেন আন্ডারটুক টু ডু আ জব, যখন তিনি ঠিক করেন যে তিনি কোনো একটা কাজ করবেন। তো এই সময় যে একটা হইচই পড়ে যায় বাড়ির মধ্যে, তো এই ধরনের হইচই বলছে তুমি সারা জীবনে কখনোই দেখোনি। আ পিকচার উড হ্যাভ কাম ফ্রম দ্য a picture would have come home from the frame makers and be standing in the dining room waiting to be put up। বলছে একটা ছবি, ফ্রেম মেকার যারা ফ্রেম তৈরি করে, ছবির মধ্যে ফ্রেম তৈরি করে, সেখান থেকে বলছে এসেছে বা আসতো, সেটা হচ্ছে ডাইনিং রুমে দাঁড় করানো থাকতো, ওয়েটিং টু বি পুট আপ, সেটাকে টাঙানোর জন্য সেটা অপেক্ষা করে থাকতো। ঠিক আছে, একটা ছবি ফ্রেম মেকারের কাছ থেকে এসছে, সেটা হচ্ছে ডাইনিং রুমে রাখা আছে আর সেটাকে টাঙানো হবে। আন্ট পজার উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট। আন্ট পজার তিনি জিজ্ঞেস করতেন যে এটা দিয়ে কি হবে, এই ছবিটা দিয়ে কি হবে। আর আঙ্কেল পজার উঠছে, আঙ্কেল পজার বলতেন, কি বলতেন, ওহ ইউ লিভ দ্যাট টু মি, তুমি এটা আমার উপর ছেড়ে দাও। ডোন্ট ইউ এনি অফ ইউ ওয়ারি ইয়োর সেলস অ্যাবাউট দ্যাট, আই উইল ডু অল দ্যাট। বলছে তোমাদের কাউকে এই নিয়ে ভাবনা চিন্তা করতে হবে না, পুরোটা আমিই করব। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট অ্যান্ড বিগিন। আর তারপর কি করতো, তিনি তার কোটটা যেটা তিনি পরে থাকতেন সেটা তিনি খুলে ফেলতেন এবং তারপর শুরু করতেন, মানে ওই ছবিটা টাঙানোর যে কাজটা। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 পেন ওয়ার্থ অফ নেলস অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট। তিনি কি করতেন, একটা মেয়েকে পাঠাতেন 6 পেনি দামের পেরেক কিনে আনার জন্য। এখানে 6 পেন ওয়ার্থ মানে 6 পেনি দামের যে পেরেকগুলো হয় সেটার কথা বলা হচ্ছে। তো সেই দামের পেরেক আনার জন্য একটা মেয়েকে তিনি পাঠাতেন। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট। আর তার পেছনে পেছনে আরেকটা ছেলেকে পাঠাতেন, যে ছেলেটা তাকে বলতো ওই মেয়েটিকে যে কোন সাইজের, কোন আকারের পেরেক আনতে হবে। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল, হি উড শাউট। তিনি চিৎকার করতেন যে এবার তুমি যাও আর আমার হাতুড়িটা নিয়ে এসো। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল। আর টম, তুমি এবার তুমি রুলটা নিয়ে আসো। রুল মানে যেটা মাপযোগ করবে, যেটা দিয়ে ফিতাটা, সেটা দিয়ে সেটাকে বলছে। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার, আমার স্টেপ ল্যাডারটাও দরকার। অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার টু। আর খুব ভালো হতো যদি আমি একটা রান্নাঘরের চেয়ার পেতাম, রান্নাঘরের চেয়ারও দরকার। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া, মারিয়া তুমি যেও না, বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, কারণ আমার কাউকে দরকার পড়বে যে কিনা আমার লাইটটা আমাকে দিয়ে দেবে, আর কি সে চেয়ারে উঠবে আর তাকে লাইটটাকেও ধরিয়ে দেবে। when the girl comes back when the girl comes back she must go out again for a bit of picture cut। ছবি টাঙানোর যে দড়ি, সেটার জন্য আবার ওই মেয়েটাকে পাঠাবে। যে মেয়েটি পেরেক নিয়ে আসবে, সেই মেয়েটি ফিরে আসার পর তাকে আবার পাঠাবে, মানে একবারে কিছুই হচ্ছে না, বুঝতে পারছো? আচ্ছা, টম, ওয়ার্স টম, টম কোথায়? টম ইউ কাম হিয়ার, টম তুমি এখানে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, আমার তোমাকে দরকার পড়বে, তুমি আমাকে ছবিটা তুলে দেবে, হাতে ধরিয়ে দেবে। তো এই যে গল্পটা, এটা তোমরা সবাই পড়েছো, একটা ফানি একটা গল্প, ফানি। এখানে দেখো আঙ্কেল পজার একটা ছবি টাঙানোর ব্যবস্থা করে, ছবিটা টাঙাতে যায়, সেই ছবিটা টাঙাতে গিয়ে যত ধরনের বাধা বিপত্তি, যত ধরনের বিপত্তি তিনি করতে পারেন, সব রকমই তিনি করেন। তো আগেও এটা আমরা পড়েছি, ঠিক আছে। তো এইটুকুটা ছিল, এর মধ্যে থেকে কি কি প্রশ্নগুলো আছে আমরা একটু দেখে নিই এবার। তো প্রথমে দেখো দুটো চার্ট দেওয়া আছে, তো চার্টগুলো আমাদেরকে ইনফরমেশন দিয়ে ফিল করতে হবে। প্রথমে দেখো কি বলছে, প্রথমে এখানে পার্সন আর ডিউটিস অ্যালোটেড বাই আঙ্কেল পজার। কোন মানুষটা কি ডিউটি করতো বা কি ডিউটি করেছে, ডিউটি করতে দেওয়া হয়েছে আঙ্কেল পজারের দ্বারা। প্রথমে দেখো ব্রিঙ্গিং 6 পেনিস ওয়ার্থ অফ নেলস ফ্রম দ্য শপ, অর্থাৎ দোকান থেকে 6 পেনি দামের পেরেক আনার জন্য কাকে বলা হয়েছিল?
দ্য গার্ল, মেয়েটিকে বলা হয়েছিল, তাই না? সেকেন্ডেরটা উইলকে কি বলা হয়েছে? উইলকে কি বলা হয়েছিল? দেখো এখানে দেওয়া আছে নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল, তাহলে উইলকে বলা হয়েছিল হ্যামার আনার জন্য। তাহলে এখানে আমরা লিখবো ব্রিঙ্গিং হিজ হ্যামার। তার হ্যামারটা আনার জন্য বলা হয়েছিল, ঠিক আছে? 3 নম্বরে হ্যান্ডিং আপ দ্য পিকচার টু আঙ্কেল পজার। আচ্ছা, আঙ্কেল পজারকে কে ছবিটা ধরিয়ে দিবে? কে ছবিটা ধরিয়ে দিবে? এই যে দেখো, টম, হোয়াইস টম, ইউ কাম হেয়ার, আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার। তাহলে কে না টম হবে, এটা 3 নম্বরের অ্যান্সারটা হবে টম। টমকে বলা হয়েছিল যে সে ছবিটা ধরিয়ে দিবে। আচ্ছা, মারিয়া, মারিয়াকে কি বলা হয়েছিল, ডিউটি কি দেওয়া হয়েছিল? এই যে দেখো, অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট। তাহলে লাইটটা ধরানোর জন্য, তাহলে মারিয়াকে কি বলা হয়েছিল? আচ্ছা, এটা তোমরা একটু তুলে নাও। আচ্ছা, আমি ওইভাবে চার্ট করে আর কিছু বলিনি। প্রথমে যেটার অ্যান্সার আছে আমি এটা লিখে দিই প্রথমে। এটা হচ্ছে পার্সন, প্রথমেরটা। দ্বিতীয়টাতে ছিল ডিউটি। তৃতীয় 3 নম্বরটাতে আবার ছিল পার্সন। ঠিক আছে, আমি শুধু দাগ নাম্বার দিয়ে প্রত্যেকটার অ্যান্সার আমি করে দিচ্ছি, ঠিক আছে? এটা একটু খাতায় তোমরা তুলে নেবে পজ করে। এবার 4 নম্বরে মারিয়া, মারিয়াকে কি ডিউটি দেওয়া হয়েছিল? এই যে হোল্ডিং হিম দ্য লাইট, লাইটটা যাতে ধরিয়ে দিতে পারে। তাহলে এটা হচ্ছে 4 নম্বরেরটা কি, এটা ছিল ডিউটি। 5 নম্বরে ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ দ্য বয়েজ, এই যে এখানে দেখো, উম, এই যে ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট, মানে ওয়ান অফ দ্য বয়েজ একটা ছেলেকে সে সে পাঠাতো ওই মেয়েটার পিছনে যেত, সেই ছেলেটা গিয়ে বলবে যে কোন সাইজের পেরেকটা আনতে হবে। তাহলে ছেলেটার কি ডিউটি ছিল? টেলিং দ্য গার্ল হোয়াট সাইজ অফ নেইল টু গেট। তাহলে এটা হচ্ছে ডিউটি। তাহলে ওয়ান অফ দ্য বয়েজ তার ডিউটি কি ছিল? টেলিং দ্য গার্ল, মানে মেয়েটির পিছনে গিয়ে মেয়েটিকে বলবে কোন সাইজের পেরেকটা আনতে হবে, ঠিক আছে? এটা ছিল ডিউটি, হয়ে গেল। এবার দেখো পোয়েমটা আমরা আগে অনেকবার পড়েছি, ঠিক আছে? এখানে আর কিছু বলবো না, ভ্যাগাবন্ড থেকে দেওয়া হয়েছে তোমরা সবাই জানো। ডাইরেক্ট আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাব। দেখো, থিংস দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস,
কোন কোন জিনিসগুলো ভ্যাগাবন্ড চায়? তাহলে ভ্যাগাবন্ড ওয়ান্টস কোন কোন জিনিসগুলো? ভ্যাগাবন্ড ওয়ান্টস কি কি? দেখো, ফেস অফ আর্থ, ফেস অফ আর্থ এটা চাই। আর কি চাই? রোড চাই। এক সেকেন্ড। ফেস অফ আর্থ অ্যারাউন্ড, রোড বিফোর হিম, আর কি? অল আই সিক দ্য হেভেন অ্যাবাভ, হেভেন অ্যাবাভ হিম। আচ্ছা, এই জিনিসগুলো ফেস অফ আর্থ অ্যারাউন্ড, তার চারিপাশে মানে কি বলবো, পৃথিবীর যে সুন্দর মুখ সেটা চাইছে। রোড বিফোর হিম, তার সামনে রাস্তা চাইছে। আর কি? হেভেন অ্যাবাভ হিম, ঠিক আছে, তার কি মাথার উপরে আকাশটা চাইছে। আর এখানে রোড বিলো, রোড বিফোর, এটাকে একই মিনিং হচ্ছে, মানে রাস্তার কথা বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই সব জিনিসগুলো ভ্যাগাবন্ড হচ্ছে চাই। আর ভ্যাগাবন্ড ডাজ নট আস্ক ফর, ভ্যাগাবন্ড ডাজ নট আস্ক ফর, মানে ভ্যাগাবন্ড কি কি জিনিস চাইছে না। কোন কোন জিনিসগুলো তোমরা জানো, পোয়েমটা পড়ে জেনেছো। এই যে ওয়েলথ আই সিক নট, হোপ নট লাভ, তাহলে এক তো হবে ওয়েলথ, হোপ, লাভ, আর কি? ফ্রেন্ড। তাহলে এই সব জিনিসগুলো ভ্যাগাবন্ড চাইছে না, ঠিক আছে। তাহলে এটাও তোমরা একটু ভিডিওটা পজ করে তুলে নেবে। ভ্যাগাবন্ড ওয়ান্স কি কি জিনিস চাইছে? ফেস অফ আর্থ অ্যারাউন্ড, চারিপাশে পৃথিবীর সুন্দর পৃথিবীর মুখটা চাইছে। রোড বিফোর হিম, পাশে রাস্তা, তার সামনে রাস্তা চাইছে। হেভেন অ্যাবাভ হিম, আর কি? ওপরে আকাশ চাইছে। ভ্যাগাবন্ড ডাজ নট আস্ক ফর ওয়েলথ, হোপ, লাভ, ফ্রেন্ড, ঠিক আছে। এবার দেখো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের এখানে দিয়েছে, হোয়াট লেসন ডু উই লার্ন ফ্রম দ্য ভ্যাগাবন্ড। দেখো, ভ্যাগাবন্ড যে কবিতাটা আমরা পড়েছি, কবিতাটা সম্পর্কে আমরা জেনেছি যে ভ্যাগাবন্ড হচ্ছে একটা মানুষ, যে যাকে আমরা বাংলাতে বলি ভবঘুরে। ভবঘুরে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, যার জীবনে কোনো উদ্দেশ্য নেই। আর কি, মানে সিম্পল একটা লাইফ সে কাটাতে চায় ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, ঠিক আছে। নেচারের কাছাকাছি সে থাকতে চাইছে। তাহলে এই কবিতাটা পড়ে আমরা বুঝতে কি পারলাম, যে মানে কি শিক্ষাটা আমরা পেলাম, এটাই, যে একটা মানুষ যার বিলাসিতা, বেশিরভাগ মানুষ কি খোঁজে? বিলাসিতা খোঁজে, আমার এটার থেকে এটা থাকলে ভালো, এটা না হলে এর থেকে আরেকটু বেটার থাকবো, এই যে একটা চিন্তা ভাবনা। কিন্তু ভ্যাগাবান্ড হচ্ছে সম্পূর্ণভাবে এর উল্টোটা, একটা সিম্পল লাইফ, যার কোনো রকম বিলাসিতার দরকার নেই, তা সত্ত্বেও যে সে খুশি থাকতে পারে, এই জিনিসটাই আমরা বুঝলাম এই কবিতাটা পড়ে। অর্থাৎ একটা সিম্পল লাইফ আমরা কাটাবো, তবু আমরা খুশি থাকবো, তবু যে খুশি থাকা যায়, এটাই হচ্ছে আমরা শিখতে পারছি। তাহলে আমরা লিখবো কি? ফ্রম দ্য ভ্যাগাবন্ড we can learn that a person can be, আচ্ছা এখানে ক্যান ওয়ার্ডটা
আমরা দিচ্ছি না। We learn. From the vagabond, we learn that a person that a person can be happy with a simple life, not having any kind of material comfort. ঠিক আছে, কি লিখেছি দেখো, ফ্রম দ্য ভ্যাগাবন্ড উই লার্ন দ্যাট আ পার্সন ক্যান বি হ্যাপি উইথ আ সিম্পল লাইফ, নট হ্যাভিং এনি কাইন্ড অফ মেটেরিয়াল কমফর্ট। ঠিক আছে, কোনো রকম বিলাসিতা ছাড়া। আর মেটেরিয়াল কমফর্ট বলতে যেসব বস্তু সামগ্রী দিয়ে আমরা একটা বিলাসিতা খুঁজে নিতে চাই, আরাম একটা খুঁজে নিতে চাই, তো সেই রকম আর কি, কোনো সামগ্রী ছাড়াই কি বলছে, ওই ধরনের বিলাসিতা, ওই ধরনের আরাম ছাড়াও যে একটা মানুষ হ্যাপি থাকতে পারে, খুশি থাকতে পারে, সেটাই আমরা শিখতে পারি। ঠিক আছে, এবার দেখো আনসিনটা একটু আমরা পড়ে নিই। আনসিনটা কি বলছে দেখো, ডু ইউ নো দ্য নেম অফ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবলার্স ইন দ্য ওয়ার্ল্ড? Very few people know him by his real name. His popular name is Pele. পেলের নাম তোমরা শুনে থাকবে যারা ফুটবল প্রেমী বা ফুটবল ছাড়াও যারা একটু আধটু ফুটবল নিয়ে চর্চা করে, তারা পেলের নামটা অবশ্যই শুনে থাকবে। ব্রাজিলের এক কিংবদন্তি খেলোয়াড় ছিলেন। ঠিক আছে, তো এটাই বলছে যে তুমি কি পৃথিবীর ইতিহাসের আর কি, পৃথিবীর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবলার্স, মহান যে ফুটবলার এতদিন আমরা দেখে এসেছি, এত এত এতজনকে, তার মধ্যে অন্যতম একজন ছিল, কে? পেলে ছিল। তো এটা বলছে যে ভেরি ফিউ পিপল নো হিম বাই হিজ রিয়েল নেম, তার যে সত্যিকারের নামটা, অরিজিনাল যে নামটা, সেই নামটা খুব কমজনই আছে যারা, কিন্তু যারা জানে। কিন্তু তার পপুলার নেম, অর্থাৎ তিনি যে নামে পরিচিত ছিলেন, তার নাম ছিল, সেই নামটা ছিল পেলে। হিজ নিকনেমস আর ডিকো অ্যান্ড সুসি। তার নিকনেম, ডাক নাম কি ছিল? ডিকো অ্যান্ড সুসি। ডু ইউ নো হিজ রিয়েল নেম? তুমি কি জানো তার আসল নামটা কি? ইট ইজ এডসন অ্যারান্তেস ডো নাসিমেন্তো। আচ্ছা, নামটা দেখো একটু, ব্রাজিলিয়ান নাম তো একটু অন্যরকম হয়, তো আমরা একটু নামটা ভালো করে পড়বো। দেখো, এডসন আরান্তেস ডো নাসিমেন্তো, ডো নাসিমেন্তো। ঠিক আছে, ইট ইজ আ লং ডিফিকাল্ট নেম টু রিমেম্বার। এই নামটা সত্যি সত্যি একটা লম্বা, অনেকটা লম্বা, দীর্ঘ এবং ডিফিকাল্ট নেম, একটা খুব কঠিন নাম যেটা কিনা মনে রাখা যায়। দ্য কিং অফ ফুটবল, রাজাকে বলা হতো ফুটবলের রাজা, সরি, পেলেকে বলা হতো ফুটবলের রাজা। তো দ্য কিং অফ ফুটবল ওয়াজ বোর্ন ইন দ্য ভিলেজ অফ ব্রাজিল অন 23 অক্টোবর 1940। 1940 সালের 23 অক্টোবর তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? ব্রাজিলের একটা ভিলেজে, গ্রামে। অ্যান্ড হিজ ফার্স্ট ট্রেনার ওয়াজ হিজ ফাদার, ডন ডিনহো। তার প্রথম ট্রেনার, প্রশিক্ষণ তিনি কোথায় পেয়েছিলেন? প্রথম প্রশিক্ষণ তার বাবার কাছে। তার বাবার নাম ছিল ডন ডিনহো। ল্যাটার ব্রাজিলিয়ান কোচ ফিওলো ট্রেন্ড হিম। পরে ব্রাজিলের কোচ ছিল, নাম ছিল ফিওলো, তিনি তাকে প্রশিক্ষণ দিয়েছিলেন। হি প্লেড হিজ ফার্স্ট ফুটবল গেম ফর স্যান্টোস ক্লাব অ্যাট দ্য এজ অফ 15। 15 বছর বয়সে তিনি স্যান্টোস ক্লাবে প্রথমবার ফুটবল তিনি খেলেছিলেন। প্রথম ম্যাচ, অ্যাকচুয়ালি প্রথম ম্যাচ, ফুটবলের প্রথম ম্যাচ তিনি খেলেছিলেন স্যান্টোস ক্লাবের হয়ে। ঠিক আছে, 15 বছর বয়সে। হি প্লেড ইন ফরওয়ার্ড পজিশন অ্যান্ড ওয়াজ জার্সি নাম্বার 10। ফরওয়ার্ড পজিশনে তিনি খেলতেন। যারা ফুটবল খেলাতে বিভিন্ন পজিশন হয়, ডিফেন্ডার থাকে, ফরওয়ার্ড থাকে, আচ্ছা, স্ট্রাইকার থাকে। ঠিক আছে, তো ফরওয়ার্ড পজিশনে তিনি খেলতেন, আর তার জার্সি নাম্বার ছিল 10। ডিউরিং হিজ ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, আন্তর্জাতিক যে তার ক্যারিয়ারটা ছিল, ঠিক আছে, হি ওয়ান 3 ফিফা ওয়ার্ল্ড কাপস, 1958, 1962 অ্যান্ড 1970। ফুটবলের যে ওয়ার্ল্ড কাপ হয় সেটাকে আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ বলি, যেমন ক্রিকেটের ওয়ার্ল্ড কাপকে আমরা আইসিসি ওয়ার্ল্ড কাপ বলি। ফুটবলের ওয়ার্ল্ড কাপও ঠিক 4 বছর অন্তর অন্তর হয়। তো 1958 সাল, 1962 এবং 1970 সালে তিনটে ফিফা ওয়ার্ল্ড কাপ, ফুটবলের ওয়ার্ল্ড কাপ তিনি জিতেছিলেন উইথ আ হাইট অফ 5 ফিট 8 ইঞ্চ। দেখো এখানে 5-এর পরে রেফের মধ্যে একটা
ডট দেওয়া আছে, এখানে দুটো ডট দেওয়া আছে, এখানে 5 feet 8 inch এটাকে ইন্ডিকেট করছে। হাইট ছিল 5 ফুট 8 ইঞ্চি। পেলে স্কোর্ড a total of 1281 in 1363 games which was a Guinness World Record। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড তুমি জানো যে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড যে ওদের যে রেকর্ড ওরা বুক, সরি, ওই রেকর্ডে ওরা বিভিন্ন ধরনের পৃথিবীর আশ্চর্যতম যে রেকর্ডগুলো তারা কিন্তু দাখিল করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে। তো সেখানে একটা কি বলছে, এটা হচ্ছে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের মধ্যে পড়ছে যে 1281, 1281 এতগুলো গোল তিনি করেছিলেন 1363 গেমসে। 1363টা গেম খেলে, ম্যাচ খেলে তিনি 1281টা গোল করেছিলেন। আর এটা হচ্ছে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড। দ্য কিং অফ ফুটবল রিটায়ার্ড ইন 1977। ফুটবলের যে রাজা পেলে তিনি রিটায়ার করেছিলেন, অবসর নিয়েছিলেন 1977 সালে। ঠিক আছে, তো এই পেলের সম্পর্কে তোমরা অনেকেই জানো। তাছাড়া মারাদোনা কিংবদন্তি খেলোয়াড়, আর এখনকার দিনে মেসি, রোনাল্ডো, এদের নাম সবাই তোমরা শুনে থাকবে। এই নামগুলো পেলে এবং মারাদোনা এরাও কিন্তু খুব বিখ্যাত নাম ফুটবলের ইতিহাসে। তো এবার দেখো এখানে কি কি কোশ্চেনগুলো আছে, আমরা কোশ্চেনগুলো করব। চলো, when did পেলে রিটায়ার ফ্রম ফুটবল? লাস্ট লাইনে আমরা পেয়েছি, তাহলে আমরা লিখবো পেলে রিটায়ার্ড ফ্রম ফুটবল in 1977। Second question, which is a Guinness World Record for পেলে? পেলের জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড কোনটা? ওই যে গোল করাটা 1281 তিনি স্কোর করেছিলেন। তাহলে ফর পেলে স্কোরিং টুয়েলভ এইটটি ওয়ান in 1363 games is a Guinness World Record। দুটো কোশ্চেনই সোজা ছিল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো চারটা ফিল করতে হবে। টোটাল গোল স্কোর্ড বাই পেলে, তুলে নাও এটাও তোমরা ভিডিওটা পজ করে। টোটাল গোল স্কোর্ড বাই পেলে কি হবে এটা? তোমরা জানো প্রথমেরটা হয়ে যাবে তাহলে 1281, তাই না? সেকেন্ড কোশ্চেনে কি আছে? পেলেস ফার্স্ট ট্রেনার, প্রথম ট্রেনার কে ছিল? তার বাবা, হিজ ফাদার। নামটা একটু দেখো, নামটা ডন ডিন হো, হিজ ফাদার ডন ডিন হো। তাহলে আমরা লিখবো হিজ ফাদার ডন ডিন হো। ব্রাজিলিয়ান নেমগুলো ঠিক এরকমই হয়। রোনাল্ডো ছিল ব্রাজিলিয়ান একটা প্লেয়ার, তাছাড়া রিভাল্ডো। হ্যাঁ, আচ্ছা এখন বর্তমানের ব্রাজিলের একটা খুব ফেমাস প্লেয়ার আছে, নাম যদি তোমরা জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা নেক্সট 3 নম্বর দেখো কি বলছে। পজিশন ইন ফিল্ড, কোন পজিশনে ফুটবল খেলতো? বলেছিলাম ফুটবল খেলার যে পজিশনগুলো আছে একটা, এটা হচ্ছে ফরওয়ার্ড। ফরওয়ার্ড পজিশনে তিনি খেলতেন। 4 নম্বর, নিকনেমস। কি কি নিকনেম, ডাকনামগুলো কি কি ছিল? ডিকো অ্যান্ড সুসি। ডিকো অ্যান্ড সুসি হয়ে গেল। ইজিলি তোমরা এটা করতে পারতে, করতে পারবেও। আচ্ছা এরপরে দেখো ট্রু ফলস। সি এর দাগে ট্রু ফলস আছে। প্রথমেরটাতে কি বলেছে? আ লট অফ মেন নো পেলে বাই হিজ রিয়েল নেম। তার যে অরিজিনাল নামটা, সত্যিকারের যে নামটা, সেই নামটা বলছে বহু মানুষ জানতো। তাই কি? বহু মানুষ জানে, এটা তো ফলস।
খুব কম মানুষই আছে যারা হচ্ছে অরিজিনাল নামটা জানে। তো সাপোর্টিং স্টেটমেন্ট দেখো প্রথমেই আমাদের দেওয়া ছিল এই যে ভেরি ফিউ পিপল নো হিম বাই হিজ রিয়েল নেম, তাহলে আমরা এটা লিখবো ভেরি ফিউ পিপল নো হিম বাই হিজ রিয়েল নেম। হয়ে গেল। কোশ্চেনগুলো অনেক বেশি সোজা, সবাই তোমরা করতে পারবে। নেক্সট, দুইয়ের প্রশ্নটাতে কি দেওয়া আছে আমরা একটু দেখি। ডিউরিং হিজ ইন্টারন্যাশনাল ক্যারিয়ার পেলে ওয়ান 4 ফিফা ওয়ার্ল্ড কাপ। ইন্টারন্যাশনাল ক্যারিয়ার মানে আন্তর্জাতিক যে তার কেরিয়ারটা ছিল, মানে খেলার যে তার পর্যায়টা ছিল, তিনি যে সময়টি খেলতেন আন্তর্জাতিক পর্যায়ে, পেলে 4টে ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন। 4টে ছিল কি 3টে ছিল? তাহলে এটাও ফলস হবে। দেখো এবার সাপোর্টিং কি দেবো আমরা। হি ওয়ান 3 ফিফা ওয়ার্ল্ড কাপস। এখানে দেখো ডিউরিং হিজ ইন্টারন্যাশনাল ক্যারিয়ার হি ওয়ান 3 ফিফা ওয়ার্ল্ড কাপস, 1958, 1962 অ্যান্ড 1970। তাহলে আমরা এটা লিখবো ডিউরিং হিজ ইন্টারন্যাশনাল ক্যারিয়ার he won 3 FIFA World Cups, 1958, 1962 and 1970। ঠিক আছে, ট্রু ফলস হয়ে গেল। এবার গ্রামারে চলে যাব। দেখো প্রথমে গ্রামারে কি দেওয়া আছে দেখো, কারেক্ট ফর্ম দিয়ে করতে হবে প্রথমে, 4-এর দাগে। দ্য নিউজ ড্যাশ শকিং। আচ্ছা এটা দেখো একটা প্লুরাল নাউন, বাট এটা সিঙ্গুলার হিসেবে কাজ করে। দ্য নিউজ যদি থাকে আমরা ইজ দিই, ঠিক আছে? দ্য নিউজ ইজ, নিউজ কখনো আর হয় না। মেনি ওমেন টুডে, ওয়ার্কস হবে না ওয়ার্ক হবে? ওয়ার্কস তো হবে না, কেন ওয়ার্কস হবে না? এটা সিঙ্গুলারের ক্ষেত্রে যদি প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার নাম্বার হয় তবে আমরা ভার্বের সাথে এস দিই। মেনি ওমেন, এখানটা ভালো করে দেখো, ওমেন দেওয়া আছে, মেনি ওমেন, অনেকগুলো মহিলার কথা বলা হচ্ছে, তাহলে প্লুরাল ভার্ব ইউজ করব, এটা হয়ে যাবে ওয়ার্ক। এবার 5-এর দাগে কি বলেছে, fill in the blanks with the given adjectives in their proper degree। প্রপার ডিগ্রি, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ করতে হবে। বারবার আমি করিয়েছি, বারবার তোমাদের বুঝিয়েছি। দেখো এখানে দেখো কলকাতা ইজ দ্য ড্যাশ সিটি ইন ওয়েস্ট বেঙ্গল, এবার ব্র্যাকেটে দেওয়া আছে অ্যাডজেক্টিভটা লার্জ। তো যদি বলেছিলাম, আমি আবারও বলছি, এই ড্যাশের আগে যদি দা দেওয়া থাকে আমাদের সুপারলেটিভ করতে হয়, তাহলে লার্জের সুপারলেটিভ কি হয়, লার্জেস্ট হয়ে যায়, তাই না? লার্জ হয়ে যায় লার্জেস্ট। নেক্সট, সীতা ইজ নট ড্যাশ দ্যান রামা। তাহলে দেখো এখানে দ্যান দেওয়া আছে, তাহলে দ্যান থাকলে আমরা কি করি, কম্পারেটিভে করি, টলটা হয়ে যাবে টলার। 6, আন্ডারলাইন দ্য পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। পার্টিসিপাল অ্যাডজেক্টিভও বারবার আমি করিয়েছি, ভার্বের সাথে আইএনজি থাকলে প্রেজেন্ট পার্টিসিপাল, আর সেটা যদি কোনো নাউনকে ডেসক্রাইব করতে পারে, আর ভার্বের সাথে ইডি বা ভার্বের থার্ড ফর্ম যদি দিয়ে আমরা করি সেটা হয় পাস্ট পার্টিসিপাল।
তাহলে আর রোলিং স্টোন গ্যাদার স্নো মাস, স্টোনটা কীরকম রোলিং, ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে রোলিংটা হয়ে যাবে এখানে প্রেজেন্ট পার্টিসিপল। তারপরেরটা আ বার্কিং ডগ সেলডাম বাইটস, তাহলে বার্কিং ডগ এখানে বার্কিংটা হয়ে যাবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। হয়ে গেল। এবার ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ। আনসিন থেকে আমাদের ওয়ার্ড খুঁজতে হবে। প্রথমে দেওয়া আছে টাফ। টাফটা কি হতে পারে? ডিফিকাল্ট, টাফ হয়ে যাবে ডিফিকাল্ট। টাফটা হয়ে গেল ডিফিকাল্ট। আরেকটা আছে আনপপুলার। পপুলার, আনপপুলার পপুলার হবে, পপুলার আছে তো, আশা করি আছে, ছিল মনে হচ্ছে, হ্যাঁ এই তো হিজ পপুলার। তাহলে আনপপুলার হয়ে গেল পপুলার। পপুলার। এবার রাইটিংয়ে চলে যাই। দেখো এখানে একটা স্টোরি রাইটিং বলেছে। আ ফক্স ইনভাইটেড আ ক্রেন, ক্রেন মানে সারস পাখি, তাহলে একটা ফক্স শেয়াল একটা সারস পাখিকে ইনভাইট করেছিল ডিনারের জন্য। দ্য ফক্স সার্ভড হিম স্যুপ ইন আ ফ্ল্যাট প্লেট, একটা ফ্ল্যাট প্লেটের মধ্যে তাকে স্যুপ দিয়েছিল, ঠিক আছে ফক্সটা ওই ক্রেনকে। দ্য ক্রেন কুড নট রিলিশ দ্য ফিস্ট উইথ ইটস লং বিক, ওই ক্রেনের কি লম্বা ঠোঁটটা থাকে, সেই ঠোঁট দিয়ে কি সে স্যুপটা খেতে পারেনি, ডিনার করতে পারেনি, ফিস্ট অর্থাৎ ওই যে নিমন্ত্রণটা সেটা সে কিন্তু উপভোগ করতে পারেনি। দ্য ক্রেন ইনভাইটেড দ্য ফক্স অন ডিনার, এরপরে কি ক্রেন ইনভাইট করেছে, ওই সারস পাখিটা ফক্সকে আবার ইনভাইট করেছে ডিনারের জন্য। সার্ভ স্যুপ ইন এ ন্যারো নেকড পিচার, সরু যে গলাওয়ালা যে কলসিগুলো হয় যেগুলোকে আমরা কুঁজো বলি, কুঁজোর দেখবে উপর দিকটা গলাটা অনেকটা সরু হয়, তো সেই রকম একটা পিচারে তাকে হচ্ছে ওই কলসিতে কুঁজোতে তাকে এবার দিছে স্যুপটা। দ্য ফক্স ওয়াজ বিফুল্ড, তাহলে ফক্সও তো খেতে পারবে না, ওখানে কি করে মুখ ঢোকা। দ্য ক্রেন ইজিলি অ্যাড দ্য স্যুপ উইথ হিজ লং বেক। আচ্ছা দেখো, এবার ওই যে ক্রেনটা ছিল সারস পাখিটা ছিল, সে স্যুপটা খেয়ে নিতে পারলো, তার ওই যেহেতু ঠোঁটটা অনেক বেশি লম্বা ছিল সেই কারণে। বাট দ্য ফক্স কুড নট ইট এনিথিং, কিন্তু ফক্স কিছুই কিন্তু খেতে পারেনি, যেহেতু পুজোর ওই গলাটা অনেক সরু থাকার কারণে ফক্স তার মুখ ঢুকিয়ে সে খেতে পারেনি। দ্য ফক্স আন্ডারস্টুড হিজ মিস্টেক অ্যান্ড ফেল্ট অ্যাশেমড, শেয়ালটা তার যে মিস্টেকটা সে যে ভুল করেছিল সেটা সে বুঝতে পারলো আর লজ্জিত হলো আর কি ব্যাপারটা নিয়ে, ঠিক আছে। এবার এখানে মোরাল দেখো আমি দিয়ে দিচ্ছি, অ্যাজ ইউ সো ইউ শ্যাল সো শ্যাল ইউ রিপ, মানে হচ্ছে তুমি যেরকম বুনবে সেরকমই কাটবে, অর্থাৎ যেরকম ব্যবহারটা তুমি করবে সেরকম ব্যবহারও কিন্তু তুমিই পাবে, ঠিক আছে। তো এটা ছিল তোমাদের প্রথম রাইটিংটা। আচ্ছা, আর একটা রাইটিং দেখো তোমাদের দেওয়া আছে, রাইট আ সামারি অফ দ্য প্যাসেজ গিভেন ইন কোয়েশ্চেন নাম্বার 1, দ্য প্যাসেজ কন্টেন্স 199 ওয়ার্ডস। দেখো সামারি রাইটিং আগে আমি কখনো তোমাদের এখানে করাইনি, ঠিক আছে, কখনো বুঝিয়ে দিইনি যে সামারি রাইটিংটা অ্যাকচুয়ালি কি। সামারি রাইটিং কথাটার মানে হচ্ছে তোমাকে সংক্ষেপে লিখতে হবে, তোমাকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের মধ্যে ওয়ার্ড দেওয়া থাকে, যেমন এখানে বলা হয়েছে যে 199 ওয়ার্ড, এই যে কোশ্চেন নাম্বার 1 অর্থাৎ এই যে দেখো কোশ্চেন নাম্বার 1-এ মানে এই প্যাসেজটার কথা বলা হচ্ছে, আঙ্কেল পজার থেকে যেটা দেওয়া ছিল, এই যে প্যাসেজটা এটাতে 199 ওয়ার্ড আছে, এটাকে সামারাইজ করতে হবে। এবার সামারাইজ কথাটার মানে বলতে চাইছি কি দেখো, যে এটাকে ছোট করে আমরা লিখবো, বাট কিছু নিয়ম কানুন তার মানতে হবে আমাদের। কিরকম নিয়ম কানুন? এক তো হচ্ছে যে আমরা যখন লিখবো এই পুরোটাকে ছোট করে লিখবো, এর মানে অর্থটা কোনো জায়গায় আমরা পরিবর্তন করতে পারবো না। দ্বিতীয় জিনিস হচ্ছে যেটুকুটা লিখবো সেটুকুটা নিজের ভাষাতে লিখতে হবে। এখান থেকে প্যাসেজ থেকে আমাদের ছোট করতে বলা হয়েছে, তার মানে আমরা প্যাসেজের 2 লাইন 3টে লাইন বাদ দিয়ে দিয়ে লিখবো, এরকম করলে চলবে না। আমাদের কিন্তু প্যাসেজ থেকে কোনো লাইন হুবহু লেখা যাবে না, আমরা নিজের ভাষাতে পুরোটা লিখবো, ঠিক আছে। আর টাইটেল অবশ্যই যদি দিতে বলে অবশ্যই তোমরা টাইটেলটা দেবে সামারি রাইটিংয়ে। আর সবসময় মনে রাখতে হবে যে ওয়ার্ডটা দেওয়া আছে 199, তার হাফ অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 95 আর 100 ওয়ার্ডস,
তার মধ্যে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তো এবার দেখো সামারিটা আমি লিখে দিয়েছি তোমাদেরকে, তোমরা এটা একটু খাতায় তুলে নাও। ভবিষ্যতে তোমরা এটা চেষ্টা করবে আর প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে তোমরাও সামারি কিন্তু নিজে থেকে লিখতে পারবে। দেখো এখানে আমি একটা টাইটেল দিয়ে দিয়েছি, টাইটেল তোমরা দিবে, যদি দিতে পারো অবশ্যই ভালো, আর যদি দিতে না বলে থাকে তখন না দিলেও দেওয়া যায়, বাট দিলে একটা জিনিস কি পরিপূর্ণ মনে হয়। আঙ্কেল পজার্স ওয়ে অফ ডুইং আ জব, whenever Uncle Podger decided to do a job, he created a great commotion in the whole house. তো যখন তিনি ডিসাইড করতেন কোনো কিছু করার, তিনি পুরো বাড়ি জুড়ে একটা হইচই তিনি ফেলে দিতেন। When a picture had to be hung, he confidently said that everyone should leave it to him. যখন পিকচার কোনো একটা টাঙাতে হতো, তখন তিনি সবাইকে কি বলতেন যে এটা তুমি আমার উপর ছেড়ে দাও, কনফিডেন্টের সাথে, আত্মবিশ্বাসের সাথে। When he began giving orders to everyone, সরি, then he began giving orders to everyone, তারপর তিনি কি সবাইকে আদেশ দিতেন। হি সেন্ট দ্য চিলড্রেন টু ব্রিং নেইলস, বিভিন্ন চিলড্রেন আছে তাদেরকে নেইল আনার জন্য, পেরেক, হ্যামার আনার জন্য, রুল আনার জন্য, ল্যাডার আনার জন্য, চেয়ার আর পিকচার কর্ড এসব আনার জন্য তিনি পাঠাতেন। দেখো কাকে কি আনতে পাঠাতেন সেটা আননেসেসারি জিনিস, সেটা দিলে হবে না, আমাদেরকে কমাতে হবে। বাট প্রধান যে বিষয়টা তিনি বিভিন্ন কাজে নিযুক্ত করতেন এই বাচ্চাগুলোকে, সেটা আমরা কিন্তু তুলে ধরেছি। হি অলসো আস্কড আদার্স টু হেল্প হিম ইন ডিফারেন্ট ওয়েজ। অন্যান্য অর্থাৎ আন্ট মারিয়ার কথা বলছে, তাকেও বলছে অন্যান্যভাবে হচ্ছে সাহায্য করার জন্য। ইনস্টেড অফ ডুইং দ্য ওয়ার্ক হিমসেলফ, হি মেড দ্য হোল ফ্যামিলি বিজি অ্যান্ড টার্ন এ সিম্পল টাস্ক ইন্টু বিগ অ্যাফেয়ার। নিজে থেকে না করে তিনি হচ্ছে কি সমস্ত ফ্যামিলিকে এর মধ্যে ব্যস্ততায় তিনি জড়িয়ে ফেলতেন। আর কি বলছে, সিম্পল টাস্ক ইন্টু বিগ অ্যাফেয়ার, এটা একটা ছোট্ট একটা কাজ, ছবি টাঙানো আর কি এমন বড় কাজ, সেটাকে একটা বড় কোনো ব্যাপারে তিনি এটাকে তৈরি করতেন আর কি, মানে সেটাকে নিয়ে যেতেন, বড় কোনো ব্যাপার তিনি বুঝিয়ে দিতেন যে এটা বড় কোনো ব্যাপার হয়ে যাচ্ছে। বিভিন্ন আমি বলেছি না, বিপত্তি টিপত্তি বিভিন্ন ধরনের তিনি করেছিলেন ওই একটা ছোট কাজ করার জন্য। সারা বাড়ি একদম হইচই, ঠিক আছে? তো সামার রাইটিং ঠিক এইভাবেই লিখতে হবে, এটা একটু একটু টাফ হয়। যত তোমরা উঁচু ক্লাসে উঠবে তোমাদের জন্য এটা ইজি হয়ে যাবে, বাট বলে না প্র্যাকটিস, তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত তোমরা ইজিলি সামার রাইটিং লিখতে পারবে, ঠিক আছে? এটা তোমরা তুলে নেবে। তো হয়ে গেল তোমাদের 11 নম্বর মডেল। এরপরে নেক্সট আরেকটা মডেল আছে, সেই ভিডিওটাও আমি নিয়ে আসবো, ঠিক আছে?